বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এমন কিছু নাম আছে যারা শুধু একজন ব্যক্তি নন, একটি সময়, একটি অধ্যায়, একটি সংগ্রামের প্রতীক। এমনই এক নাম বেগম খালেদা জিয়া। 1945 সালের 15 আগস্ট দিনাজপুর জেলার এক সাধারণ পরিবারে জন্ম নেওয়াই নারী একসময় হয়ে উঠবেন একটি রাষ্ট্রের ক্ষমতার কেন্দ্রবিন্দুতে দাঁড়ানো সবচেয়ে দৃঢ় কণ্ঠগুলোর একটি, তা তখন কেউ কল্পনাও করেনি। একজন সাধারণ গৃহবধূ হিসেবে জীবন শুরু হলেও সময়, পরিস্থিতি ও ইতিহাস তাকে ঠেলে দেয় রাজনীতির কঠিন ময়দানে। তিনি ছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সহধর্মিণী, কিন্তু নিজের পরিচয় তিনি গড়ে তোলেন আলাদা একটি রাজনৈতিক অবস্থান। দীর্ঘদিনের নজিরবিহীন দুর্নীতি, গণতন্ত্রের ধ্বংসের স্তূপের মধ্য থেকে আমাদের নির্মাণ করতে হবে এক সমৃদ্ধ বাংলাদেশ। বাংলাদেশের রাজপথ, গণতন্ত্রের আন্দোলন, সামরিক শাসনের বিরুদ্ধে লড়াই, সবখানে ধীরে ধীরে তার উপস্থিতি হয়ে ওঠে অনিবার্য। 1980-র দশকে তিনি স্বৈরশাসনের বিরুদ্ধে আপোষহীন আন্দোলনের নেতৃত্ব দেন। সামরিক শাসন, বাক স্বাধীনতা হরণ এবং মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য তিনি রাজপথে নামেন। বারবার গ্রেপ্তার হন, কারাবরণ করেন, তবুও পিছু হটেননি। তার নেতৃত্বেই গণ আন্দোলন এক নতুন দিক পায়। 1990 সালের গণ অভ্যুত্থান ছিল তার রাজনৈতিক জীবনের এক গুরুত্বপূর্ণ মাইলফলক। স্বৈরাচার পতনের সেই আন্দোলনে তিনি ছিলেন অন্যতম প্রধান নেতা। তার শাসন আমলে সংসদীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হয়, গণমাধ্যমের স্বাধীনতা বৃদ্ধি পায় এবং ধীরে ধীরে দেশের অর্থনৈতিক এবং অবকাঠামোগত অগ্রযাত্রা শুরু হয়। যদিও সেই সময় নানা চ্যালেঞ্জ ও রাজনৈতিক সংঘাত ছিল, তবু তিনি তার অবস্থান দৃঢ় রাখেন। তিনি 3 বার নির্বাচিত হয়ে দেশের প্রধান নির্বাহী হিসেবে দায়িত্ব পালন করেছেন। তার শাসন আমলে গ্রামীণ কাঠামো, সড়ক যোগাযোগ, শিক্ষা খাত, বেসরকারি খাতের বিকাশ ও শিল্পায়নে দৃশ্যমান পরিবর্তন এসেছে। কিন্তু রাজনৈতিক ইতিহাস কখনো একরঙা হয় না। ক্ষমতার কেন্দ্রে থাকার সময় তাকে ঘিরে তৈরি হয় বিতর্ক, অভিযোগ, তীব্র বিরোধিতা। সমর্থকদের কাছে তিনি ছিলেন আপোষহীন, অনড়, দৃঢ় নেতৃত্বের প্রতীক। ক্ষমতা হারার পর শুরু হয় তার জীবনের সবচেয়ে কঠিন অধ্যায়: মামলা, গ্রেপ্তার, কারাবরণ, গৃহবন্দী জীবন। একটির পর একটি ঘটনা তাকে শারীরিক ও মানসিকভাবে ভেঙে দেয়। দীর্ঘদিন ধরে চলা রাজনৈতিক চাপ ও অনিশ্চয়তাই তার শরীরকে ধীরে ধীরে দুর্বল করে দেয়। 2025 সালের ডিসেম্বর তিনি ঢাকার এভার কেয়ার হাসপাতালে ভর্তি রয়েছেন। হাসপাতালে করিডোরে দিনরাত চিকিৎসকদের দৌড়ঝাঁপ, বিশেষজ্ঞ চিকিৎসক দল, বিদেশি কনসালটেন্টদের সঙ্গে যোগাযোগ এবং শঙ্কিত পরিবারের সদস্যদের উপস্থিতি, সব মিলে এক থুমথুমে পরিবেশ। তার চলাফেরা প্রায় অসম্ভব, দীর্ঘ ব্যথা, নিঃশ্বাস নিতে কষ্ট। প্রতিটি দিন তার জন্য এক নতুন লড়াই। এই অসুস্থতা কেবল একটি ব্যক্তিগত বিষয় নয়, এটি আজ একটি রাজনৈতিক বাস্তবতা, একটি জাতীয় আলোচনার কেন্দ্র, একটি দেশের ক্ষমতার ভারসাম্য, একটি দলের ভবিষ্যৎ, সবকিছুই এখন একটি হাসপাতাল শয্যার সঙ্গে নীরবে যুক্ত হয়ে গেছে। পেছনে ফিরে তাকালে দেখা যায় একটি তীব্র ঝড় ঝঞ্ঝার জীবন। 1980-র দশকে জিয়াউর রহমানের মৃত্যুর পর এক নিভৃতচারী নারী হঠাৎ করে রাজনীতির কেন্দ্রবিন্দুতে উঠে আসেন। দিক নির্দেশনা ছিল না, অভিজ্ঞতা সীমিত ছিল, কিন্তু ছিল অদম্য এক মানসিক শক্তি। তিনি দলকে সংগঠিত করেন, রাজপথে শক্ত আন্দোলন গড়ে তোলেন, স্বৈরাচারের বিরুদ্ধে গণতান্ত্রিক সংগ্রামে মুখ্য ভূমিকা পালন করেন। সময় স্রোতে তিনি হয়ে ওঠেন বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী। তার শাসন আমলে দেশ দৃশ্যমান পরিবর্তন দেখেছে, কিন্তু একই সঙ্গে রাজনৈতিক দ্বন্দ্বও ছিল অব্যাহত। তার দীর্ঘ অসুস্থতা ও চিকিৎসা জনগণের মধ্যে সমবেদনা, সহমর্মিতা ও উদ্বেগ সবকিছুকেই আবার জাগিয়ে তুলেছে। এটি তার রাজনৈতিক গুরুত্বকে পুনর্জীবিত করার সংখ্যা ও সম্ভাবনাও তৈরি করেছে। আমি কোথাও বাধা টাধা মানি না, আমি কারো বাধা মানি না। আমি নির্ভয়ে নির্দ্বিধায় এগিয়ে যাব। কেন? আমার সঙ্গে জনগণ আছে, দেখতে পাচ্ছেন সব জনগণ আছে। অনেকে বলছেন দেশ এখনো তার মতন রাজনৈতিক চরিত্রের প্রত্যাশা করে। উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার প্রস্তুতিও নেওয়া হয়,
এয়ার অ্যাম্বুলেন্সও প্রস্তুত থাকে, কিন্তু তিনি জানান তিনি দেশেই থাকতে চান। এই ডিসিশন শুধু আবেগ নয়, এটি তার জীবনের দীর্ঘ রাজনৈতিক দর্শনের প্রতিফলন। দেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই, এটাই হলো আমার ঠিকানা। এই দেশ, এই দেশের মাটি, মানুষই আমার সবকিছু। হাসপাতালের দেওয়ালের বাইরে আরেকটি পৃথিবী। সাধারণ মানুষ দাঁড়িয়ে দোয়া করছে, রাজনৈতিক কর্মীরা নীরবে অপেক্ষা করছে, কারো হাতে পোস্টার, কারো চোখে জল। তারা জানে তাদের নেত্রী হয়তো আর কখনো রাজপথে ফিরবেন না, তবুও তারা অপেক্ষা করে। এই অসুস্থতার ভেতরে লুকিয়ে আছে একটা বড় সত্য। বিএনপির ভবিষ্যৎ, নেতৃত্বের দিক নির্দেশনা, রাজনৈতিক ভারসাম্য সবকিছুই আজ একটি হাসপাতাল শয্যার সঙ্গে নীরবে যুক্ত হয়ে গেছে। তিনি সরাসরি রাজনীতি করছেন না, কিন্তু তার অনুপস্থিতিই এখন সবচেয়ে শক্তিশালী রাজনৈতিক উপস্থিতি। রাজনীতির বাইরেও তিনি একজন মা, একজন পরিবারের মানুষ। স্বজনদের কাছে তিনি শুধু একজন নেত্রী নন, তিনি একজন সাধারণ নারী, যিনি অসুস্থ শরীর নিয়ে প্রতিটি দিন বাঁচার চেষ্টা করছেন। হাসপাতালের এই শয্যায় শুয়ে থাকা নারী, পেছনে আছে রাজপথের ধুলো, আন্দোলনের স্লোগান, কারাগারের অন্ধকার রাত, বিজয়ের উল্লাস, পরাজয়ের নীরবতা। তার জীবনের প্রতিটি স্তর বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের সঙ্গে গভীরভাবে জড়িয়ে আছে। ভবিষ্যৎ অনিশ্চিত, হয়তো তিনি সুস্থ হয়ে উঠবেন, হয়তো ধীরে ধীরে রাজনীতি থেকে আরও দূরে সরে যাবেন, কিন্তু একটি সত্য অটুট থাকবে। আমরা সকলকেই বন্ধু হিসাবে দেখতে চাই, কিন্তু কেউ যদি আমাদের বন্ধুর বেশে প্রভু হতে চায়, সেটা আমরা কখনো মেনে নেব না, মানতে দিব না। কারো প্রভুত্ব বাংলাদেশের জনগণ স্বীকার করবে না। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে খালেদা জিয়া নামটি কখনো মুছে যাবে না। সময়ের পাতা উল্টাতে থাকবে, নতুন প্রজন্ম আসবে, নতুন নাম লেখা হবে ইতিহাসে, কিন্তু এই নাম খালেদা জিয়া চিরকাল একটা আলাদা অধ্যায় হিসেবেই থেকে যাবে। একজন নারী যিনি নীরবে শুরু করেছিলেন পথ চলা, আর ইতিহাসের বজ্র নিনাদে যিনি হয়ে উঠেছিলেন একটি জাতির সবচেয়ে আলোচিত রাজনৈতিক চরিত্র। আজ তিনি নীরব, আজ তিনি হাসপাতালের বিছানায়। আমার ছেলেদের নিয়ে কি অত্যাচার করা হয়েছে আপনারা দেখেছেন, ঠিক কিনা? কিভাবে অত্যাচার করা হয়েছে দেখেছে। আমাকে এসে পর্যন্ত বলেছে, আপনি যদি না যান তাহলে মামলা দেওয়া হবে, এদের নামে ধরে নিয়ে যাওয়া হবে। কিন্তু একটি দেশ এখনো তার দিকেই তাকিয়ে আছে, দোয়া করছে, অপেক্ষা করছে। কারণ কিছু মানুষ সময়ের ভেতরে হারিয়ে যায় না, তারা সময়কেই বদলে দিয়ে যায়। দেশের জন্য তার কণ্ঠ ছিল সবসময় আপসহীন। তিনি জান দিবেন, কিন্তু রাষ্ট্র না। প্রিয় দেশবাসী, আমাদের সামনে যে সুযোগ সৃষ্টি হয়েছে নতুন করে গণতান্ত্রিক ব্যবস্থাকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার, তা আমাদের দ্রুত সম্পন্ন করতে হবে। কর্মসংস্থান সৃষ্টি করতে হবে, জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে হবে, সর্বোপরি বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্বকে রক্ষা করতে হবে।